আইটেম নিচ্ছি না এখনো, শুরু করে দেবো। আমি তোমাদেরকে একটু পিছিয়ে আসছি, কারণ হচ্ছে আমি থার্ড ইয়ার ফাইনাল ইয়ারদের পরীক্ষাটা প্রফটা আগে হয়ে যাবে, ওদেরটা শেষ করি। আমি লম্বা ছুটিতে ছিলাম, যে কারণে ওদেরকে পড়াতে পারিনি। জি ম্যাম। দেখো, আমাদের ওরাল ক্যান্সারের যে অংশটা পড়ানো হচ্ছে আর যেটা বাকি আছে সেটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন আর আনওয়ান্টেড ইফেক্ট অফ রেডিওথেরাপি, সাথে একটা স্যারের পছন্দের কোশ্চেন আমি আজকে বলে দিব, ঠিক আছে? কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছি কয়েকজনকে। ঠিক আছে, জুই, তারপর হচ্ছে এখানে জি ম্যাম। অরুণা মন্ডল, নাইম। জি ম্যাম, আমি আছি ম্যাম। হ্যাঁ, ক্যামেরা গুলো একটু অন করলে দেখতে পারি তোমরা আদৌ আছো কিনা। জি ম্যাম, আছি ম্যাম। পার্টিসিপেন্ট আমি 14 জন পেয়ে গেছি, তোমার 16 জন তাই না? জি ম্যাম। তো 16 জন, তাহলে আমার পার্টিসিপেন্ট হবে 17, আমাকে নিয়ে হচ্ছে 17, 14 জনকে পাই। কি নাই ধরবা, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, দেখা যাক পরে দেখে নেব। আচ্ছা, দেখো টিএনএম ক্লাসিফিকেশন, এটা বোধহয় তোমরা সেকেন্ড ইয়ারের প্যাথোলজি তোমাদের পড়ানোর কথা। সেকেন্ড ইয়ার প্যাথোলজি কি পড়াইছে তোমাদের? স্টেজিং আর গ্রেডিং। জি ম্যাম, পড়ানো জি ম্যাম। তারপর আমি একটু বলে দিই অ্যাকচুয়ালি এটা কেন প্রয়োজন। যখন একটা ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট করা হবে, ট্রিটমেন্টের জন্য যেটা আসলে কোন স্টেজে আছে সেটা জানাটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ ক্যান্সার ট্রিটমেন্টে তোমরা প্রথমেই জেনে নিচ্ছ যে সার্জারি লাগবে, থেরাপি লাগবে, রিকনস্ট্রাকশন লাগবে। এখন সার্জারিটা যে লাগবে সেটা কি আগে থেরাপি দিতে হবে, নাকি সার্জারি করলেই হবে, বা সার্জারি পরে থেরাপি দিব, বা আদৌ সার্জারি থেরাপি করার পরেও পেশেন্ট সার্ভাইভ করবে কি না, বা এত ওয়াইডলি স্প্রেড করে গেছে যে সার্জারি করার পর একটা বড় একটা ভাইটাল অর্গান না থাকার কারণে পেশেন্ট এমনিতেও তার ব্লিডিং সবকিছু মিলে পেশেন্ট সার্ভাইভ নাও করতে পারে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে ক্যান্সার এমনটা স্টেজে, মানে স্টেজ 4-এ এমন ভাবে স্প্রেড করে যায় যে তখন আর সার্জারি করার ডিসিশনটাও ক্যান্সেল করে দেওয়া হয়, যে সার্জারি করেও আর লাভ হবে না, এরকম একটা জিনিস। এখন আমি তোমাদের যে বইটা আমার সামনে তোমাদের সামনে আছে সেটা আমি দেখে বলে দিচ্ছি, কিন্তু এটা আমার হিসেবে একটু ভুল আছে। তো আমি যদি মেইন রেফারেন্সটা পাই তাহলে আমি তোমাদের কারেকশন করে দিব। আর তোমরা হচ্ছে কোন বই থেকে পড়ছো প্যাথোলজি? প্যাথোলজি বইয়ের নাম বলো তো। ম্যাম, এন্ড এবার পড়ছি ম্যাম। ইনশাআল্লাহ নোট বইয়ের নাম বলতে না করছি না। তোমাদের খুব সুন্দর ভাবে এন্ডেভার বলতা, আমরা বলতাম জহির। জহির এমএমসি এর ভাইয়া ছিল আমাদের, বুঝছো? আচ্ছা, যাই হোক, জহির ভাই আমাদের সময় স্টুডেন্টও ছিল। অ্যাকচুয়ালি তোমাদের আমার প্যাথোলজি যে বইটা রেফারেন্স দিয়ে এটা হচ্ছে রবিনসের বই। আর তারপরও তোমাদেরকে আমি এখন এটাই বলে দিচ্ছি, আর আমি এরপরে আমি কালেক্ট করবো টিএনএম ক্লাসিফিকেশনটা লিখে রাখি, আমি ভুলে গেছিলাম। কালেক্ট করে মেইনটা তোমাদেরকে দিব, অন্তত পরীক্ষা একদম লিখে রাখো, আমার কাছে নিয়ে নিবা, ভুলে যাই। আমার অনেকদিন পর ছুটির পরে যখন আসছি জয়েন করলাম, আমার রুম শিফট হচ্ছে, আমার জিনিসপত্র কোথাও কিচ্ছু নাই, আমি খুঁজে পাচ্ছি না। তোমাদের পড়াইতে যেয়ে দেখি যে আমি তোমরা এটা আমার কাছ থেকে সরাসরি এসে কালেক্ট করে নিবা। এখন আমি তোমাদেরকে মুখে সম্ভাবনা গুলো বুঝাই দিচ্ছি, পরবর্তীতে নিজে এসে আমাকে নিয়ে যাবে। না, ঠিক আছে, দেখো টিএনএম ক্লাসিফিকেশন, স্টেজিং বলা হয়, স্টেজিং। টিএনএম ক্লাসিফিকেশনে টি ফর কি মিন করে বলো? টিটা কি মিন করে? টিউমার সাইজ। যে বইটা খুললো সেখানে কিছু লেখা নাই, তাই না? এত বাজে একটা আনসার এখানে দিলে হবে না।
টিএনএম ক্লাসিফিকেশনে শুরুতে বলতে হবে T4 টিউমার সাইট, ব্র্যাকেটে লিখে রাখো, টি এর পাশে ব্র্যাকেটে লিখে রাখো টিউমার সাইট। আচ্ছা, N4 নোডাল ইনভলভমেন্ট, মানে যে জায়গায় আমার লেশনটা হবে সেই জায়গায় যে গ্ল্যান্ড গুলা লিফ নোড গুলা ইনভলভ হয়েছে কিনা, নোডাল ইনভলভমেন্ট। আর এমটা হচ্ছে কি মেটাস্টেসিস হয়েছে কিনা, মানে এটা এই অর্গান ছেড়ে অন্যান্য অর্গানে স্প্রেড করলো কিনা সেটা টিএনএম ক্লাসিফিকেশন। এটা বলা হয় টিএনএম ক্লাসিফিকেশন বা স্টেজিং। দেখো কথা বোঝা গেছে। T4 টিউমার সাইট, এটা হচ্ছে কি আচ্ছা, এখন যে টিউমার সাইজ দেখো বই কি দেওয়া আছে, T1 হচ্ছে কি দেখো গ্রেটেস্ট ডায়ামিটার। হ্যাঁ, গ্রেটেস্ট ডায়ামিটার কোনটা হবে? একটা লেশনের হাইয়েস্ট দিক থেকে যে এক্সটেনশনটা, এটা হচ্ছে গ্রেটেস্ট ডায়ামিটার। এইটা বলা হচ্ছে টিউমার সাইজ। এতে এরকমও থাকে, এলোমেলোও থাকে, তাহলে এটা হবে হাইয়েস্ট যে লেন্থটা, হ্যাঁ, টিউমার সাইজ। গ্রেটেস্ট ডায়ামিটার হচ্ছে গিয়ে যদি 2 সেন্টিমিটারের কম থাকে T1, 2 to 4 সেন্টিমিটার থাকে সেটা T2, 4 সেন্টিমিটারের বেশি হলে বা সাথে অ্যাডজাসেন্ট কোনো স্ট্রাকচার ইনভলভ থাকলে T4। ঠিক আছে, সব লেখা আছে, সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো এন ফর নোডাল ইনভলভমেন্ট, মানে হচ্ছে গিয়ে গ্ল্যান্ড গুলা লিম্ফ নোড গুলা ইনভলভ কি না। N0 বলা হচ্ছে কি দেখো নো লিম্ফ নোড ইনভলভমেন্ট, এখানে লেখা নাই, এখানে লেখা আছে নো লিম্ফ নোড মেটাস্টেসিস। কথাটা ডাইরেক্ট মেটাস্টেসিস কথাটা না যাওয়াই ভালো, লিখো ইনভলভমেন্ট, নো লিম্ফ নোড ইনভলভমেন্ট অথবা নো এভিডেন্স অফ নোডাল ইনভলভমেন্ট। তারপর দেখো N1 কি বলছে, 1 হচ্ছে কি 1 ইপসিল্যাটারাল নোড, মানে সেম সাইডের, যে সাইডে আলসার বা টিউমার থাকবে, এই যে যদি যে সাইডে আমার টিউমার থাকবে সেই সাইডে গ্ল্যান্ড যদি ইনভলভ হয়, হ্যাঁ, এবং গ্ল্যান্ড যে ইনভলভ কিভাবে বুঝবা, যখন পালপেট করবা দেখবা গ্ল্যান্ডটা শক্ত হয়ে ফুলে আছে, এবং এটার সাইজ যদি 3 সেন্টিমিটারে কম হয় এটা হচ্ছে আমার N1, 3 to 6 সেন্টিমিটার হলে N2, আর 6 সেন্টিমিটার বেশি হলে N3। ঠিক আছে, এই তবে N2 এর মাঝখানেও 2A 2B 2C আছে, সেটা আমি তোমাদেরকে আমি নোটে কালেক্ট করে নিই, এখন বললেও তোমার এই আচ্ছা এই হলো। আর N3 বলছে দেখো কি লিম্ফ নোড মেটাস্টেসিস, বা এই মেটাস্টেসিস কথাটা ইউজ করো না এখনই, হ্যাঁ, লিখো ইনভলভমেন্ট 6 সেন্টিমিটারের বেশি। নোডাল ইনভলভমেন্ট বা যে নোডটা ইনভলভ হবে এনলার্জ হবে সেটার সাইজটা 3 সেন্টিমিটারের বেশি হবে, এটা হচ্ছে কি N3। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে একটা কথা আছে সেটা বলা নাই, সেটা হচ্ছে N1 হচ্ছে গিয়ে 1, N2 হচ্ছে 1 অথবা মাল্টিপল, আর N3 অবশ্যই মাল্টিপল হবে। আর দেখো M মানে মেটাস্টেসিস 0 আর 1, M0 M1, এটার মানে হচ্ছে গিয়ে কোনো মেটাস্টেসিস নাই, জাস্ট টিউমারটাই প্রেজেন্ট। আর M1 মানে অবশ্যই কোনো একটা অর্গানে ইনভলভমেন্ট পাওয়া যাবে, মানে অলরেডি মেটাস্টেসিস অলরেডি স্প্রেড করে গেছে। কথা বোঝা গেছে? মেটাস্টেসিস মানে যখন ক্যান্সার হয়ে যাবে তখন হচ্ছে কি এটা শুধু ওই লোকাল এরিয়া থেকেও দূরে বোন, লাংস, ব্রেন, ব্রেস্ট এরকম সব জায়গায় এটা স্প্রেড করে যাবে। মেটাস্টেসিস যদি একবার হয়ে যায় এটা অলরেডি স্টেজ 4 এ চলে যাবে। দেখো একদম নিচে দেখো স্টেজ 1 কি বলছে, স্টেজ 1 এর সাথে দেখো T1 হলে স্টেজ 1, T2 স্টেজ 2, টিউমার সাইজের সাথে মিলে স্টেজটা একদম ইকুয়ালি মিলে গেছে। দেখো
টিউমার সাইজ যখন 1 থাকবে এটাকে স্টেজ 1 এ থাকবে, টিউমার সাইজ 2 থাকবে স্টেজ 2, এভাবে, ঠিক আছে? স্টেজ 1 এ ট্রিটমেন্ট খুবই সিম্পল, তাকে থেরাপিতে কন্ট্রোল করা যায়। স্টেজ 2 স্টেজ 3 পর্যন্ত সার্জারি এবং থেরাপিতে কন্ট্রোল করা যায়। স্টেজ 4 এ চলে গেলেই তার ডিজিটাল মেটাস্টেসিস। স্টেজ 4 কখন হবে? যদি M1 হয় এটা অবশ্যই স্টেজ 4, ডাইরেক্ট স্টেজ 4। সে টিউমার সাইজ 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, ঠিক আছে? যদি M1 হয়ে যায় তো এটা ডাইরেক্ট স্টেজ 4। আর হচ্ছে এছাড়া টিউমার সাইজ 4 হলো স্টেজ 4, কারণ এত বড় স্প্রেড করে যাবে যে ওটা কাটার পরে পেশেন্টের সার্ভাইভ করে কমে যায়, এই জন্য T4 ও স্টেজ 4। এই দেখো স্টেজ 1 বলতে কি বুঝাচ্ছে, T1 হলে স্টেজ 1, আবার T1 এর সাথে N0 হতে পারে, M0 হবে। আবার স্টেজ 2 T2 N0 হতে পারে, MO0 হতে পারে, স্টেজ 3 এভাবে সবই দেখো। আর স্টেজ 4 এ অবশ্যই T4 হতে হবে, T3 হয় না নরমালি। কিন্তু ধরো T1 2 আসছে কিন্তু M1 হয়ে গেছে, মেটাস্টেসিস 1 হয়ে গেছে, মানে মেটাস্টেসিস হয়ে গেছে, তাহলেও T যাই হোক না কেন এটাও স্টেজ 4, ঠিক আছে? তোমাদের এখন যেটা দেওয়া আছে এটা খুবই সিম্পল একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে থার্ড ইয়ারে, এইটুকুনি এনাফ। আমি তোমাদেরকে যেটা দিতে চাচ্ছি ওটা হচ্ছে আরো ডিটেইল, ওটা এইভাবে লিখে দিলেও হবে না, তোমাদেরকে একদম বসে ক্যালকুলেট করে বুঝাই দিতে হবে। তোমরা আপাতত এটা একটু পড়ো, এটা পড়ে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলো, আমি তোমাদেরকে আরো ভেঙে ভেঙে বুঝাই দেবো। তবে একটা জিনিস ক্লিয়ার মনে রাখো যে মেটাস্টেসিস যদি হয়ে যায় এটা ডাইরেক্ট স্টেজ 4 এ চলে যাবে, এটা কোনো কথা নেই আর। হ্যাঁ, তখন নোডাল ইনভলভমেন্ট যাই হোক, টিউমার সাইজ যাই হোক, M1 তার মানে এটা স্টেজ 4, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের TM ক্লাসিফিকেশন। আর একটা কোশ্চেন দেখো নিচে দেওয়া আছে, আনওয়ান্টেড ইফেক্ট অফ রেডিওথেরাপি। দেখো যখন রেডিওথেরাপি দেওয়া হয় সাথে সাথে কিছু প্রবলেম হয়, জেরোস্টোমিয়া, আলসারেশন, মিউকোসাইটিস, ক্যান্ডিডোসিস, স্কিন এরাইথেমা, এগুলো। আর পরবর্তীতে লং টার্ম কিছু এফেক্ট হয়, পরবর্তীতে আসে, সেগুলো হচ্ছে এবং লং টার্ম স্টে করে, জেরোস্টোমিয়া, আবার দেখো স্কিন অ্যাট্রোফি, তারপর হচ্ছে কি দেখো ফাইব্রোসিস অফ দ্য টিস্যু, ক্যাটারেক্ট অফ দ্য আই, ইরাডিয়েশন, আচ্ছা, আর হচ্ছে কি রিস্ক অফ দ্য লেট রেডিয়েশন। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের বই শুনে দেওয়া আছে, এটা তো অনেক আগে একবার আসছে, রিসেন্টলি বোধহয় কোথাও দেখে না আসছে। হ্যাঁ, তোমরা একটু দেখে পড়ে নাও। এখন শোনো, তোমাদের একটা কোশ্চেন আমি সুন্দরভাবে করবো, তোমাদের ক্লাস টাইমটা আমার অ্যাডজাস্ট করতে হবে, বুঝছো? তোমাদেরকে বলে দিচ্ছি রবিবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন আমাকে তোমরা একটু আগে নক করবা যে আমি কখন ক্লাস নিব আর কখন তোমরা ফ্রি থাকো। দেখো আমি এখন ক্লাস আমাকে অফ করতে হচ্ছে কারণ আমি চলে যাবো, এখন আমাদের অফ টাইম হয়ে গেছে, মানে 2টা বেজে গেছে, এটাও শেষ করতে পারলাম না আজকেও। হ্যাঁ, রবিবার আর বৃহস্পতিবার কেউ একজন আমাকে ফোনে, আমি ফোন নাম্বার দিয়ে দিব, ফোনে আমাকে জানাই দিবা তোমাদের আসলে সার্জারি মেডিসিন ক্লাসটা কখন থাকে, নিশ্চয়ই বলে দেয় আগে, তাই না? জি ম্যাম। তো সেই ক্লাস টাইমটা আমাকে জানাই দিবা যে সার্জারি বা মেডিসিন ক্লাস হচ্ছে, তো এরপর কখন ফ্রি হবা। হুট করে তখন আর ম্যানেজ করতে পারি না, পেশেন্ট থাকে, আবার আমার ফাইনাল ইয়ার ক্লাস থাকে। আমি 15 পার্টিসিপেন্ট, মানে হচ্ছে 14 জন প্রেজেন্ট তোমরা, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখি অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। এই ক্লাসটা আমি আবার নিব, শেষ করতে পারি না সুন্দরভাবে। হ্যাঁ, তোমাদেরকে ক্লাসটা আমি আবার কোথায় বৃহস্পতিবার ক্লাস নিয়ে দিব। আর যদি তোমাদের সার্জারি মেডিসিন ক্লাসের টাইম থাকে অবশ্যই আমাকে তোমার 10টা আগে কনফার্ম করবা, ঠিক আছে? জি ম্যাম। ভালো থাকো, নেক্সট ক্লাসে কথা হবে। এবং এটা আমি খুব সুন্দরভাবে ক্লোজ করবো, আমি ক্লোজ করতে পারিনি, কেন ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম।